কি অবস্থা সবার? অনেকদিন পরে ইনফিনিক্সের নতুন একটা ফোন হাতে পেলাম, যেটা কিনা ইনফিনিক্স নোট এজ 5G, এবং এইটাই পৃথিবীর সব থেকে পাতলা ফোন, যেখানে 6500 mAh এর মতো বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা একটা কলমের থেকেও অনেক বেশি পাতলা। বক্সের সাথে 45 ওয়াটের চার্জার, সফট প্রিমিয়াম কোয়ালিটির একটি কেস এবং স্ক্রিন প্রোটেক্টরও দেওয়া হয়েছে। যাই হোক, কি স্পেক্স এর ভিতরে ফোনটাতে রয়েছে 6.78 ইঞ্চের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, বডিতে অন ট্যাপ বাটন দেওয়া হয়েছে, যেটা ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করা যায়, বিভিন্ন অ্যাপ ওপেনিং এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, এসওসি মিডিয়াটেকের ডাইমেনসিটি 7100, এবং যে এসওসি দিয়ে লঞ্চ হওয়া এইটাই প্রথম স্মার্টফোন। ব্র্যান্ড নিউ XOS 16 পাচ্ছি আমরা, যেখানে 3 বছরের ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। স্পেক শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে, তবে প্রাইস কেমন? এই ফোন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8/128GB 29,999 টাকা এবং 8/256GB 31,999 টাকা। কালার দুইটা, লুনার টাইটেনিয়াম এবং সিল্ক গ্রিন। কপাল জোরে পছন্দের কালারটাই হাতে পেয়েছি। ওয়েল, বিল্ড অ্যান্ড ডিজাইনে এই ফোন খুবই লাইট ওয়েট, 185 গ্রাম ওয়েট, 7.2 mm থিকনেস, মানে সেই সাথে স্লিমও বটে। রেয়ারে আমরা ভিন্ন রকম টেক্সচার দেখতে পাচ্ছি সিল্ক গ্রিন এই কালারটিতে, যেখানে আপনি প্রথমবার হাত ঘষলে আপনার মনে হবে আপনি কোনো কাপড়ের উপরে হাতটা ঘষছেন, বাট এইটা আসলে ভেগান লেদার, মানে লেদারকে প্রসেস করে এরকম টেক্সচার দেওয়া হয়েছে। এবং উপরের ক্যামেরার এই মডিউলটা, মানে ক্যামেরা বামটা দেখে কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। স্বাভাবিক গ্লসি পার্ট, এই জায়গাটা কিন্তু প্লাস্টিকের, ঘষাঘষি করলে স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, তাই এই কেসটা ব্যবহার করাটা নিরাপদ। যেখানে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ হ্যালো লাইট। এটা RGB লাইট, নোটিফিকেশন এন্ড গেমিং এর ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এই লাইটটা জ্বলতে পারে। বডিতে আইপি রেটিং রয়েছে 65, স্ক্রিনে গোয়েলা গ্লাস 7 আই প্রোটেকশন থাকছে, মানে এরকম হালকা পাতলা ড্রপ ও সহ্য করতে পারবে, সমস্যা নাই। এবং এই ফোনের বডিতে আমরা অবশ্য প্লাস্টিক পাচ্ছি, তবে টেক্সচারটা খুবই প্রিমিয়াম। আমি ফার্স্ট টাইম হাতে নিয়ে ফিল করছিলাম যে অ্যালুমিনিয়াম ফ্রেম দিল নাকি, বাট না, আসলে এটা প্লাস্টিকের। এত সুন্দরভাবে কালারগুলোকে কোটিং করা হয়েছে, ফিনিশিংটা এত সুন্দরভাবে করা হয়েছে যেন আপনি হাতে নিলে ওই ফিলটা আপনার মোটেও না আসে যে এটা একটা প্লাস্টিক ফ্রেমের ফোন। টপে সেকেন্ডারি স্পিকার রয়েছে, সাউন্ড বাই JBL, ডুয়েল স্পিকারস তার মানে আমরা পাচ্ছি, আর রিমোটটা রয়েছে, নয়েজ ক্যান্সেলিং মাইকটাও থাকছে, রাইটে বাটন পজিশন ওকে। তবে ঠিক এই জায়গাটায় ওই ক্যামেরা শাটার বাটনের মতো একটা বাটন আমরা পাচ্ছি, যেটাকে অ্যাপ ওপেনিং এর ক্ষেত্রে ব্যবহার করা যায়। আপনি কাস্টমাইজ অপশন পাবেন, যার ভিতর থেকে বিভিন্ন অ্যাপ সিলেক্ট করতে পারেন। এই বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে সেই অ্যাপটা ওপেন হবে। যেমন আমি হোল্ড করলে ক্যামেরা ওপেন হচ্ছে, একবার প্রেস করলে ছবিও তোলা যাচ্ছে, লং প্রেস করলে ফ্ল্যাশ লাইট চালু হলো, আবার লং প্রেস করলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হলো। বটম প্যানেলে সিম স্লট, যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, আর 3.5 mm অডিও পোর্ট এত পাতলা ফোনে থাকবে না, স্বাভাবিক। সব মিলিয়ে ডিজাইন গুড। রেয়ারের টেক্সচারটা বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগছে, এটা হ্যান্ডফিল একেবারে অন্যরকম, সেই সাথে ডিউরেবল, মানে গোয়েলা গ্লাস 7 আই প্রোটেকশন। তাছাড়া এত পাতলা হইলেও সহজে বেঁকে যাবে, ভেঙে যাবে এরকম মনে হচ্ছে না। ফোনের ডিসপ্লে পার্টে আমি 2 থেকে 3টা জায়গায় নজর দিতে বলবো, মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জের ফোনগুলোতে, যেমন HDR আছে কিনা, 10 বিটের প্যানেল কিনা, এবং যথেষ্ট ব্রাইটনেস আছে কিনা। এই ফোনটাতে HDR সাপোর্টেড 10 বিটের একটা প্যানেল, যেখানে ইউটিউবে 2K 60 fps এর HDR ভিডিও দেখলাম স্মুথলি চলে। ওয়াইডভাইন এলন সাপোর্টেড রয়েছে, মানে OTT প্ল্যাটফর্মে আপনি হাই রেজলিউশনে HDR কন্টেন্টও দেখতে পারবেন। ডিসপ্লের স্পেক যদি বলি, তাহলে সেটা 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশন, 120 হার্টজ আছে। এটা আমার কাছে যথেষ্ট মনে হয়। এই বাজেটে 144 হার্টজ যদি কেউ দেয়, সেটা বেশি কিছু দিচ্ছে, মানে ওইটা আসলে কাজের না এক কথায়। এবং সেই সাথে পিক 4500 নিটস পর্যন্ত যেতে পারে। সানলাইটে ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। কার্ভ ডিসপ্লে, মিসটাচের সমস্যাও নেই, এটা স্লাইটলি কার্ভ, খুব বেশি কার্ভ না। চিন বেজেল এরিয়াটাও ন্যারো আছে যথেষ্ট, আর একটু ন্যারো করা যেত, বাট এটা সিমেট্রিক্যাল ভিউ দিচ্ছে, মানে সব দিকে সমান। ওভারঅল ভিজুয়াল এক্সপিরিয়েন্স, কন্টেন্ট এক্সপিরিয়েন্স, বা আপনি এখানে গেমিং করেন না কেন, প্রোডাক্টিভ কাজ করেন না কেন, সব দিক থেকে এই ডিসপ্লেটা আপনাকে ইমপ্রেসিভ এক্সপিরিয়েন্স দিতে বাধ্য। শুধুমাত্র যদি আপনার কার্ভ ডিসপ্লে নিয়ে সমস্যা না থাকে, তাহলে আমি বলবো এই বাজেটে অফিসিয়াল মার্কেটে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে অফার করছে। মেইন রিজন কি? HDR10+ রয়েছে, 10 বিটের প্যানেল, লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, এবং সেই সাথে ভালো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের পরেই চলে আসে স্পিকারের কথা। সাউন্ড কোয়ালিটি কেমন চলেন শুনে আসা যাক। মানে JBL যে সাউন্ড টিউন করছে, সেটা আসলে শুনতে ভালো লাগবে তো। 90%, 100%। ও, মানে স্লিম ডিভাইসে এক্সপেকটেশন আমার অত বেশি ছিল না লাউড সাউন্ড পাবো বা ক্লিয়ার হবে, বাট এটা সেটা ধারণাটাকে বদলে দিয়েছে। যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছিল। ওয়েল, এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ক্যামেরা সেটআপ নিয়ে ফার্স্টে বলি, সেটা হলো পিছনে 50 মেগাপিক্সেল একটাই ক্যামেরা। হ্যাঁ, একটা ক্যামেরা দিছে, ওকে, আলট্রা ওয়াইড নাই, বাট এই একটা ক্যামেরাতে OIS দরকার ছিল, আর যদি OISটা নাই তাহলে একটা আলট্রা ওয়াইড বসানো দরকার ছিল, ব্যালেন্স থাকতো জিনিসটা আর কি। সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল। পিছন ক্যামেরাতে 50 মেগাপিক্সেল ক্যামেরাটাকে 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট মোডে ব্যবহার করা যায়। 24 মেইন ফোকাল লেন্থ, তারপরে 35 ডিজিটাল জুম, 50 mm ডিজিটাল জুম। 24 ওকে লাগছে, 35
শার্পনেস ডিটেলস ওকে আছে, আমরা খুবই ভালো আলোতে ছবি তুলেছি। এরপরে যদি 50mm ছবি দেখি, এই জায়গাটায় কিছুটা যে ডিজিটালি শার্পনেস বাড়ানো হয়েছে সেই ব্যাপারটা খেয়াল করা যাচ্ছে। অ্যান্ড সেই সাথে ইমেজের ভিতরে ডিটেলসও ঘাটতি আছে। তার মানে যেটা দেখলাম যে 35 এবং 24 এই দুইটা ফোকাল লেন্থে খুব ভালো ছবি পাওয়া যাচ্ছে। 24mm ছবিগুলো যদি খেয়াল করে একটু, ব্যাকগ্রাউন্ড ব্লার ওকে, ন্যাচারাল মনে হচ্ছে, এজ ডিটেকশন ঠিক আছে। কিছু কিছু ছবিতে খেয়াল করলাম এজ ডিটেকশনে সমস্যা পাওয়া যাচ্ছে, মানে 100-এ 100 এরকম না, হালকা কিছু কিছু জায়গায় বা যদি ব্যাকগ্রাউন্ডটা ক্রিটিক্যাল হয়, অবজেক্টের চুলগুলো এলোমেলো থাকে, ও একটু মিসলিড করে। তবে ব্যাকগ্রাউন্ড ব্লারটা সফট আছে অ্যান্ড ওভারঅল ইমেজের যে কালার কন্ট্রাস্ট বা আপনার এক্সপোজার ব্যালেন্স, অবজেক্টটাকে সেপারেট করা, এই জিনিসগুলো ভালো লাগছিল আমার কাছে। 24mm ফোকাল লেন্থের ছবিগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। ল্যান্ডস্কেপ বা আমরা নর্মালি ক্যামেরা হাতে থাকলে বা ফোন হাতে থাকলে যেভাবে একটা জায়গার ছবি টবি তুলি, সেই হিসাবে যে ইমেজগুলো আমরা পেয়েছি এই ফোনে ড্রামাটিক লাগছে, খুব সুন্দরভাবে কালারগুলোকে ফুটিয়ে তুলছে। ওভার স্যাচুরেটেড মনে হচ্ছে না, কোনো একটা কালার টোন যে ওভার স্যাচুরেটেড এরকম ফিল করা যাচ্ছে না। শার্পনেস অ্যান্ড ডিটেলস যেমন গুড অ্যান্ড আপ, সেই সাথে ইমেজগুলোর ভিতরে এক্সপোজারটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে, ডাইনামিক রেঞ্জটাও অসাধারণ, আমার কাছে ওভারঅল গুড মনে হয়েছে। লো লাইটে ইমেজগুলোর ভিতরে নয়েজ কম, শার্পনেস ডিটেলস একটু কম কম মনে হচ্ছে। হ্যাঁ, লো লাইটে এসে ক্যামেরা কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে, তবে কালার ভাই ওকে। ডে লাইটে যে সুন্দর কালার পেয়েছি, মানে কালারগুলোকে খুব সুন্দরভাবে পপ আপ করতে পারে, গুড, খারাপ বলা যাচ্ছে না এর ক্যামেরার ইমেজগুলো দেখে আর কি। সেলফিতে মেইন ফোকাল লেন্থ 24mm এবং জুম করলে 29mm, মানে কিছুটা জুম করে আর কি। 24mm ওয়াইড আছে, ওকে। সেলফি ক্যামেরাতে দেখলাম কিছুটা ডেপথ অফ ফিল্ডও পাওয়া যায়, মানে হালকা একটু ব্লার করে ব্যাকগ্রাউন্ডটাকে। আর এইচডিআর ফিচারটা খুব ভালো কাজ করছে। আমার পিছনে মানে মাথার উপরে যে লাইটটা আছে, আমি যদি এটার অপোজিটে থেকে একটা ছবি তুলি, ছবিটা স্ক্রিনে শেয়ার করা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওই লাইটটাকে ও খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে। দেন আমার ফেসটাকে আবার হাইলাইট করেছে। ইমেজের ভিতরে ডিটেলস ওকে আছে, 13 মেগাপিক্সেল হিসাবে ডিটেলস আমি কম পাচ্ছি না। সব মিলিয়ে সেলফি ক্যামেরা আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। এই ফোনটাতে ফার্স্ট টাইম ইনফিনিক্স লাইভ ফটো মোড অ্যাড করেছে, মানে লাইভ ফটো বলতে আমরা যা বুঝি ছবি তোলার আগে এবং পরে ভিডিওটাকে ক্যাপচার করে কিছু মুহূর্ত, সেগুলোকে দেখা যায় ছবিতে ট্যাপ করে ধরে রাখলে, ওই ফিচারটা কিন্তু এনেবল করা হয়েছে ফোনটাতে। কিন্তু এর ক্যামেরা অ্যাপে কিছু জায়গায় আমি বাগ পেয়েছি, যেমন ছবি তোলার পরে শাটার স্পিডটা কিছুটা স্লো, এটা হলো প্রথম কথা। এই যে শাটার স্পিডটা কিছুটা স্লো, আমি যখন একটা ছবি তুলছি তখন ওইটা প্রিভিউ করতে হইলে সাথে সাথে ট্যাপ করলে একটু কালো হয়ে যায়, প্রসেস করতে সময় নেয়, দেন প্রিভিউ হয় অন্য একটা ছবি, ওইটা এই দিকে পড়ে থাকে। সো এই ব্যাপারগুলাই একটু মনে হয় ফিক্স করা দরকার, এটা সফটওয়্যার আপডেটে ঠিক হয়ে যাবে আশা করি। বোথ রেয়ার এবং ফ্রন্টে 2K 30fps এ ভিডিও শ্যুট করা যাবে। ব্যাক ক্যামেরায় 2K 30fps এ শ্যুট করা যাচ্ছে, 1080p 60fps এ শ্যুট করা যায়, কিন্তু ইআইএস কাজ করে না। যখন আমি 2K 30fps বা 1080p 60fps এ শ্যুট করব, তখন কিন্তু ইআইএস কাজ করবে না। এর ক্যামেরাতে ওআইএস নাই, তাই অতটা স্টেবল ভিডিও পাওয়া যাবে না। কিন্তু ইআইএস অন করলে শুধুমাত্র 1080p 30fps এ শ্যুট করা যায়। আপনারা সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি শুনে নিতে পারেন, এক্সপোজার ব্যালেন্স দেখে নিতে পারেন। আমরা যদি ফেস ট্র্যাকিং দেখি, মানে অটোফোকাস, এটাও ঠিকঠাক কাজ করছে। তবে 2K রেজলিউশন হিসাবে যেমন হওয়া উচিত সেরকমই। এখানে ওয়াইস নাই, তো স্টেবল ভিডিও কিন্তু পাওয়া যাচ্ছে না। ফ্রন্ট ক্যামেরাতে 2K 30fps এ ভিডিও শ্যুট করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা বলা যায় মাথার উপরে সূর্য, তাকানো যাচ্ছে না। আপনারা কালার দেখে নিতে পারেন, এক্সপোজার ব্যালেন্স দেখে নিতে পারেন। কিছুটা হাইলাইটেড এরিয়া খেয়াল করছি, যেমন ছাদের উপরে, মুখের উপরে, এই আলোগুলোকে ব্যালেন্স ঠিকভাবে করতে পারছে না। ওভারঅল 2K রেজলিউশন আসলে যেমন হয়, কিন্তু ক্রপ ভিউ বেশ ক্রপ। আমি হাতটাকে এভাবে ধরলেও ফিল্ড অফ ভিউ ঠিক এরকম পাচ্ছি, মানে নর্মালি হাত ধরলে অতটাও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও দিতে পারছে না। ফোনটার ক্যামেরাতে ক্যামেরা টু এপিআই লেভেল 3 সাপোর্ট নাই, ফুল সাপোর্ট পর্যন্ত রয়েছে। লেভেল 3 থাকলে ভালো হতো, জি ক্যাম ব্যবহার করাতে আরো বেশি সুবিধা হয়। বলে তো ক্যামেরা পার্টে আমার মতামতটা এমন যে এর ক্যামেরাতে রেয়ারে ওআইএস থাকা দরকার ছিল, তাহলে স্টেবল ভিডিও যেমন আমরা শুট করতে পারতাম, তেমন বোথ ক্যামেরাতে 4K রেজলিউশনে ভিডিও শুট করা গেলে আরো ভালো হতো। বিশেষ করে কন্টেন্ট যারা তৈরি করব, কন্টেন্ট তৈরি করার মতো আসলে কোয়ালিটি পাওয়া যেত। তারপরেও 4K তো 4K না। ক্যামেরা পার্ট যখন শেষ, তাহলে এবার পারফরমেন্স পার্টে ঢোকা যাক। নতুন এসওসি MediaTek Dimensity 7100 6 ন্যানোমিটারের একটা এসওসি। এটা আসলে কেমন একটু পরিচিত হওয়া যাক এসওসির সাথে। যেহেতু ফার্স্ট টাইম এই ফোনেই এসওসিটা ব্যবহার হয়েছে এবং সামনে আরো কিছু স্মার্টফোনে হয়তো আমরা এই এসওসি ব্যবহার হতে দেখব, তাই জেনে শুনেন এটাই ভালো। আচ্ছা, 6 ন্যানোমিটারের এসওসি আমরা G200 দেখেছি না, G100, G99, G200, ওইগুলা থেকে এই এসওসি জিপিইউ পারফরমেন্সটা বেটার এবং সিপিইউ পারফরমেন্স সিঙ্গেল করে অবশ্যই বেটার পাবো আমরা, মানে সিপিইউ অ্যান্ড জিপিইউ দুই দিকেই এগিয়ে থাকছে। মালি G610 জিপিইউ ব্যবহার করা হয়েছে, যেখান থেকে গেমিং পারফরমেন্সটা আমরা G200 থেকে অনেকটাই বেটার পাবো। সর্বোপরি এটা আবার একটা
5G SoC, মানে এই ফোনটায় আমরা 5G এক্সপিরিয়েন্স করতে পারবো। পাশাপাশি আমরা যদি স্ন্যাপড্রাগনের 6 Gen on এর সাথে তুলনা করি, শুধুমাত্র 6 Gen on 4 ন্যানোমিটারের SoC, যে কারণে ওই জায়গায় পাওয়ার এফিসিয়েন্স হবে বেশি, আর এটা 6 ন্যানোমিটারের, এই জায়গাটায় কিছুটা পিছিয়ে থাকছে। আমরা স্কোর টেস্ট করেছি, যেখানে AnTuTu বেঞ্চমার্কে স্কোর পেয়েছি আমরা ভার্সন 11-এ 7,56,000 এবং Geekbench 6 স্কোর দেখলাম সিঙ্গেল করে 994, মাল্টি করে 2900 প্লাস। UFS 2.2 স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ কিন্তু LPDDR5X থাকছে। XOS 16 ব্র্যান্ড নিউ বেসড অন অ্যান্ড্রয়েড 16, 3 বছরের ওএস আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। আমার মতে অফিসিয়াল মার্কেটের মিড রেঞ্জের ফোনগুলোতে অন্তত মিড রেঞ্জ থেকে শুরু করা উচিত এই আপডেটের ব্যাপারটা ক্লিয়ার করা। ইনফিনিক্স যেটা করেছে, থামস আপ। এটার ফলে আমার মতে বেশি কিছু না, ব্র্যান্ডের প্রতি আশ্বাসটা জন্মায় যে আমি ফোন কেনার পরে ব্র্যান্ড আমাকে ভুলে যাচ্ছে না। এখন XOS 16 আসলে কেমন করলো, নতুন কি কি আপডেট হয়েছে ওএস এর ভিতরে? আমরা যদি ইউআই এর দিকে তাকাই তাহলে ওই অ্যাপলের লিকুইড গ্লাসের মতো ভাইব পাবো। ট্রান্সপারেন্ট স্টাইল কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে। প্রথমত যদি আমরা ওয়ালপেপারের দিকে তাকাই, তো ডেপথ অফ ফিল্ড যে ওয়ালপেপার ফিচারটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে ওই টাইমটা ওয়ালপেপারের ভিতরে ঢুকে থাকে অ্যান্ড ফ্ল্যাশ লাইটের আইকন টাইকন সবগুলো দেখতে লিকুইড গ্লাসের মতো, ট্রান্সপারেন্টের মতো মনে হচ্ছে। গ্যালারির ভিতরে ঢুকলে নিচের এই মেনুটা, এটাও ঠিক লিকুইড গ্লাসের মতো এইভাবে সোয়াইপ করা যাচ্ছে। অ্যান্ড সেই সাথে আইকনগুলো দেখতে ট্রান্সপারেন্ট লাগছে, ক্রিস্টাল লাগছে, মানে গ্লাস টাইপের সব জায়গায় ফিলটা পাচ্ছি। যারা ইনফিনিক্সের ফোন এর আগে ব্যবহার করেছেন তারা যদি এই ফোনটা হাতে নেন তাহলে নতুন কিছুর এক্সপিরিয়েন্স অবশ্যই এই ফোনটায় আছে, ফিল করতে পারবেন। Dimensity 7100 আসলে কতটুকু প্রেশার নিতে পারবে? আমরা বেশ কিছু গেমিং টেস্ট করেছি। PUBG এই ফোনে লো সেটিংসে 60 FPS খেলা যাচ্ছিল, CODM গেমটাও 60 FPS এ খেলা যাচ্ছিল, Delta Force 60 FPS, eFootball গেম 60 FPS, Free Fire গেমটা 90 FPS এ খেলা যাচ্ছিল। গেমিং এক্সপিরিয়েন্সটা ভালোই, খারাপ না, মানে 60 FPS গেমারদের জন্য আর কি। আপনি মডারেট টাইপের গেমার হলে আপনার জন্য না, আপনি যদি বিগিনার লেভেলের গেমার হন, আপনি শখের বসে গেমিং টেমিং করেন, সেই ক্ষেত্রে পারফরমেন্সটা ভালো পাবেন। গেমের গ্রাফিক্স এক্সপিরিয়েন্সও ভালো পাচ্ছিলাম, স্মুথ লাগছিল, গেমের ভিতরে টাচ রেসপন্স রেটটাও ওকে আছে। পারফরমেন্সটা এমন যে ডে-টু-ডে টাস্কে আমরা একটা স্মার্টফোন যে কাজগুলোতে ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, হালকা পাতলা ভিডিও এডিটিং করা, প্রোডাক্টিভ কাজ করা, ছোটখাটো কিছু কাজ, তাছাড়া ফোনের উপরে প্রেশারটা যেমনটা দেই, ইউটিউব দেখা, হাই রেজলিউশনে কন্টেন্ট এক্সপিরিয়েন্স করা, ওই যে কিছু সময় গেমিং করলাম, এই ব্যাপারগুলো এই ফোনটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। মানে সেই G200 এর ফোন যারা অলরেডি এর আগে ব্যবহার করেছেন, G200 এর থেকেও কিছুটা হলেও বেটার পারফরমেন্স কিন্তু এই ফোনটা দিতে পারছিল। নেটওয়ার্ক লেটেন্সি কমানোর জন্য এই ফোনে কিন্তু UPS 3.0 টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা সুপার সিগন্যাল টেকনোলজি এক কথায়। মানে ফোনের বডিতে বেশ কিছু জায়গায় এন্টিনা ব্যবহার করা হয়েছে, মানে কভারেজ এরিয়াটাকে বাড়ানো হয়েছে যেন আপনি লেটেন্সি অনেক কম পান, ভিডিও দেখার ক্ষেত্রে বলেন বা গেমিং এর ক্ষেত্রে। ওভারঅল আমার কাছে এই ফোনের পারফরমেন্সটা এমন মনে হয়েছে, যদি আমি হায়ার ভেরিয়েন্টের কথাটা ধরি, যেটার দাম 32,000 টাকা, 256 GB, এই প্রাইস রেঞ্জে মনে হচ্ছে আরো পাওয়ারফুল কোন SoC ব্যবহার করা যেত, আরেকটু বেটার কোন SoC আমি আশা করছিলাম ব্যক্তিগতভাবে। ফোনটার মূল একটা বিষয় ব্যাটারি, পাতলা ফোন বাট বড়সড় ব্যাটারি। অবশ্যই সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি রয়েছে হয়তো এটাতে 6500 mAh এর। তবে অবিশ্বাস্য ব্যাপার হলো লাইফ সাইকেলে। আমরা সাধারণত স্মার্টফোনের ব্যাটারিতে 1200, 1600 এরকম লাইফ সাইকেলের ব্যাটারি দেখি, বাট এই ফোনটাতে লাইফ সাইকেল কত জানেন? ব্যাটারিতে 2000। তার মানে 6 বছর এই ফোনটা যদি আপনি ডেইলি রিচার্জ করেন, তারপরেও দেখা যাবে 6 বছর পরেও 80% ব্যাটারি হেলথ রয়েছে, যেটা কিন্তু আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, অ্যারাউন্ড 27 মিনিটসের ভিতরে 30% অ্যান্ড 62 মিনিটসের ভিতরে 100% চার্জ তুলতে পারে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের ছোট করে ধারণা দিই, এই ফোনটাতে PUBG 60 FPS এ যখন আপনি 30 মিনিট গেমিং করবেন, আমরা দেখলাম টেস্টে 6% অ্যারাউন্ড ব্যাটারি ড্রেন হয়েছে। CODM গেমটাতেও 30 মিনিটে 6% এর মতো ব্যাটারি ড্রেন হয়েছে। ভিডিও কলে কথা বলার সময় 6 থেকে 7% এরকম ব্যাটারিটা ড্রেন হচ্ছিল। ওভারহিটের সমস্যা নাই, গেমিং এর সময় কিছুটা গরম হয়, আর আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন কিছুটা গরম ফিল করা যাচ্ছিল। নর্মাল ইউজেজে 29, 31, 32 ডিগ্রি এরকম সেলসিয়াসে থাকছিল টেম্পারেচারটা। রেগুলার ইউজেজে মানে লাইট ইউজ যারা করেন তারা এই ফোন থেকে 2 দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। কম ইন্টারনেট ব্যবহার করা, গেমিং না করা, ব্রাইটনেস কম দিয়ে ব্যবহার করা, এই ক্ষেত্রে আপনি দেখবেন ইজিলি 2 দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাচ্ছেন, কারণ বড়সড় ব্যাটারি। আর যারা হেভি ইউজ করবেন, একটু প্রেশার দিয়ে ইন্টারনেট ব্যবহার করা, গেমিং করা, তারা দেখবেন যে 1 দিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাচ্ছেন। ওই দেখেন এআই পার্টটা ভুলে গেছি, এখানে কিন্তু গুগলের সার্কেল টু সার্চ রয়েছে। এটা আমার মতে এখনকার সময় সব ফোনে থাকা উচিত ভাই। এরপরে ক্যামেরাতে মানে মশাও জ্বালাচ্ছে। এরপরে এআই স্টপ প্রবলেম সলভিং, এআই সাজেশনস, অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলিং তো আছেই, নয়েজ ক্যান্সেলিং মাইকও দেওয়া হয়েছে, অ্যান্ড টু ওয়ে নয়েজ ক্যান্সেলিং, মানে যে শুনবে 2 দিক থেকেই নয়েজটাকে ক্যান্সেলিং করবে। ওয়েল, এবার আমরা কথা বলবো প্রোজ অ্যান্ড কনস নিয়ে, যেগুলি শুনলে ফোনটা সম্পর্কে ওভারঅল আপনার একটা আইডিয়া ক্রিয়েট হবে, মানে আপনি সহজে বাইং ডিসিশন নিতে পারবেন। প্রথমত এই ফোনটাতে ভালো লাগা যে জায়গাটা আমার ক্রিয়েট হয়েছে সেটা হলো এর ডিসপ্লে পার্ট, এরপরে হলো এর ব্যাটারি অবশ্যই। তবে ব্যাটারি থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ডিজাইন। যারা চাচ্ছেন এরকম স্লিম ডিজাইনের লাইট ওয়েট একটা ফোনের ভিতরে বড়সড় ব্যাটারি থাকবে, ব্যাকআপ টাইম অনেক বেশি চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা
খুবই দারুণ। এরপর অবশ্যই 5G ডিভাইস আমার মতে 15-20 হাজার টাকা রেঞ্জেও অফিসিয়াল মার্কেটে 5G SoC দিয়ে লঞ্চ করা উচিত। এখন সময়টা চলে এসেছে। 5G ডিভাইস এটা 5G SoC ব্যবহার করেছে, যদিও পারফরমেন্সটা আমাকে অত বেশি হ্যাপি করতে পারে নাই। আমি আরেকটু বেটার কিছু চাচ্ছিলাম, আরও বেটার কোনো SoC থাকতে পারতো। এবার আসি কনসেপ্ট পার্টে। এখানে IP65 এর রেটিং রয়েছে। দেখেন এইটাকে যেমন মন্দের জায়গায় ফেলা যায়, তেমন আবার ভালো বলা যায়। কি করতে পারতো ইনফিনিক্স? G200 SoC ব্যবহার করতে পারতো, IP69 এর রেটিং দিয়ে 2.5 মিটার ড্রপ রেজিস্ট্যান্স দিয়ে করতে পারতো। বাট এটা যে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দিছে, এটা ডিউরেবল ফোন। এখানে IP65 দিছে, গুড এনাফ। আপনি তো পানির ভিতরে ফোন ডুবাবেন না, চুবাবেন না, তাহলে আপনার জন্য ওকে আছে। এখন আমার মতে ফোনের মেইন পার্ট, SoC পার্ট, ফোনের ডিসপ্লে পার্ট, ক্যামেরা পার্ট, এইগুলোতে নজর দেওয়াটাই বেটার। তবে যে ব্যাপারটা বলতে হয় সেটা হলো ক্যামেরা পার্টে। আমি রেয়ার ক্যামেরাতে আলট্রাওয়াইড চেয়েছিলাম, মানে রেয়ারে এসে আলট্রাওয়াইড চেয়েছিলাম, এবং অবশ্যই 20,000 টাকা প্লাস 25,000 টাকা প্লাস প্রাইস রেঞ্জের একটা ফোনে OIS চাচ্ছিলাম ক্যামেরাতে, সেই সাথে আবার 4K রেজলিউশনে ভিডিও শুট করার অপশনটা। এই ব্যাপারগুলোতে আমার মনে হয় মিসিং রয়েছে, মানে ক্যামেরা পার্টে এই ফোনটা পিছিয়ে থাকছে কিছুটা হলেও। এখন সবকিছু মিলিয়ে আপনার কাছে ইনফিনিক্সের নোট এজ ফোনটা কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। এটা ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।